কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট গল্প রহস্য নিয়ে আজ হাজির টিম গপ্পসপ্প। বিচিত্র এক ভদ্রলোকের অদ্ভুত রহস্যময় ঘটনার সাক্ষী হতে যে লেখক যে অভিজ্ঞতার সম্মুখীন হন তারই আধারে গল্পটি রচিত। চলুন শুরু করা যাক। রহস্যজাতীয় ব্যাপারগুলিতে আমার তেমন বিশ্বাস নেই, তবু প্রায়ই এরকম কিছু গল্প টল্প শুনতে হয়। গত মাসে জিগাতলার এক ভদ্রলোক আমাকে বললেন তার ঘরে একটা তক্ষক আছে, সেটি রোজ রাত 1:25 3বার ডাকে। আমি বহু কষ্টে হাসি সামলালাম। এরকম সময়নিষ্ঠ তক্ষক আছে নাকি এ যুগে? ভদ্রলোক আমার নির্বিকার ভঙ্গি দেখে বললেন, কি ভাই, বিশ্বাস করলেন না? জি না। এক রাত থাকেন আমার বাসায়, নিজের চোখে দেখবেন তক্ষকটা। ঘড়ি ধরে বসে থাকবেন, দেখবেন ঠিক 1:25 3বার ডাকবে। আরে দূর, কি যে বলেন! ভদ্রলোক মুখ কালো করে উঠে গেলেন। 4 দিন পর তার সঙ্গে আবার দেখা। পৃথিবীটা এরকম, যার সঙ্গে দেখা হবার তার সঙ্গে দেখা হয় না, ভুল মানুষের সঙ্গে দেখা হয়। আমাকে দেখেই ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, আপনি কি দৈনিক বাংলার সালে সাহেবকে চেনেন? হ্যাঁ, চিনি। তাকে বাসায় নিয়ে গিয়েছিলাম, তিনি নিজের কানে শুনেছেন, বলেছেন একটা নিউজ করবেন। ভালোই তো, নিউজ হবার মতোই খবর। আপনি আসেন না ভাই, থাকেন এক রাত, নিজের কানে শুনবেন। আমাকে শোনালে কি হবে? আরে ভাই, আপনারা ইউনিভার্সিটির টিচার, আপনাদের কথার একটা আলাদা দাম। তাই নাকি? আপনারা একটা কথা বললে কেউ ফেলবে না। এই জিনিসটা নিয়ে খুব হইচই করছেন মনে হচ্ছে। না, হইচই কোথায়, অনেকেই অবশ্যই শুনেছে। বাংলাদেশ টিভির ক্যামেরাম্যান নাজমুল হুদাকে চেনেন? জি না। উনিও এসেছিলেন, খুব মাই ডিয়ার লোক। আপনি আসুন না। আচ্ছা ঠিক আছে, একদিন যাওয়া যাবে। ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি মুখ ভর্তি করে হাসলেন, টেনে টেনে বললেন, চলেন চা খাই। না, চা খাবো না। আরে ভাই, আসেন না, প্রফেসর মানুষ, আপনার সঙ্গে থাকাটা ভাগ্যের ব্যাপার। ভদ্রলোক হা হা করে হাসতে লাগলেন। যেতে হলো চায়ের দোকানে। চায়ের সঙ্গে আর কিছু খাবেন? চপ? না। আরে ভাই, খান না। এই, এদিকে 2টো চপ দে। এখন ভাই বলেন, কবে যাবেন? আপনার সঙ্গে তো প্রায়ই দেখা হয়, বলে দেব একদিন। চা খেতে খেতে ভদ্রলোক দ্বিতীয় একটা রহস্যের কথা শুরু করলেন। 1960-তে তিনি বরিশালের পিরোজপুরে থাকতেন। তার বাসার কাছে একটা বিরাট কাঁঠাল গাছ ছিল। অমাবস্যার রাতে নাকি সেই কাঁঠাল গাছ থেকে কান্নার শব্দ ভেসে আসত। আমি গম্ভীর হয়ে বললাম, সেই কান্নারও কি কোনো টাইম ছিল? নির্দিষ্ট সময়ে কাঁদত, আপনার তক্ষকের মতো? ভদ্রলোক আহত স্বরে বললেন, আমার কথা বিশ্বাস করলেন না? বিশ্বাস করব না কেন? আমি কান্নার শব্দ গোটাটা টেপ করে রেখেছি, একদিন শোনাবো আপনাকে। ঠিক আছে। বরিশালে ডিসি সাহেবও শুনেছেন, চেনেন ওনাকে? আজগর সাহেব, সিএসপি, খুব খানদানি ফ্যামিলি। না, চিনি না। ডিসি সাহেবের এক ভাই আছেন বাংলাদেশ ব্যাংকে, বিরাট অফিসার। তাই বুঝি? জি, ওনার বাসায় একদিন গিয়েছিলাম, খুব খাতির যত্ন করলেন। গুলশানে বাসা, 3 তলা, উনি থাকেন 1 তলায়, ওপরের 2টো তলা ভাড়া দিয়েছেন। ভদ্রলোক আমার প্রায় 1 ঘন্টা সময় নষ্ট করে বিদায় হলেন। আমার মায়াই লাগলো। ইন্ডেন্টিং ফার্মে সামান্য একটা চাকরি করেন, দেখেই বোঝা যায় অভাবে পর্যদুস্ত। চোখের দৃষ্টি ভরসাহারা। বয়স এখন হয়তো 30 হয়নি, কিন্তু বুড়োটে দেখায়। বিচিত্র চরিত্র। মাসখানেক তার সঙ্গে আমার দেখা হলো না। তার প্রধান কারণ, যেসব জায়গায় তার সঙ্গে আমার দেখা হবার সম্ভাবনা, সেসব জায়গা আমি এড়িয়ে চলতে শুরু করেছি। নিউ মার্কেটে আড্ডার জায়গাটিতে যাই না। কি দরকার ঝামেলা বাড়িয়ে? এই লোকটা পিচ্ছিল পদার্থ, সে গায়ের সঙ্গে সেটে যাবে, আর ছাড়ানো যাবে না। কিন্তু তবু দেখা হলো। একদিন শুনলাম সে ইউনিভার্সিটি ক্লাবে এসে খোঁজ নিচ্ছে।
ক্লাবের বেয়ারা বলল গত কিছুদিন ধরেই নাকি সে নিয়মিতই আসছে। কি মুসিবত! একদিন আর এড়ানো গেল না। ভদ্রলোক বাসায় এসে হাজির। কি ভাই, আপনি তো আর এলেন না। কাজের ব্যস্ততা। আজ আপনাকে নিতে এসেছি। সে কি? কবি শামসুল আলম সাহেবও আসবেন। তাই বুঝি? জি, চেনেন তো শামসুল আলম সাহেবকে? দুটো কবিতার বই বেরিয়েছে, পাখির পালক আর অন্ধকার জ্যোৎস্না। তাই বুঝি? জি, আমাকে দুটো বই দিয়েছেন। খুবই বন্ধু মানুষ। বাড়ি হচ্ছে আপনার ময়মনসিংহ, নেত্রকোনা। ও, ওনার ছোট ভাইও গল্প টল্প লেখেন, আরিফুল আলম। গেলাম তার বাসায়। ঝিগাতলায় এক গলিতে ঘুপচি মতো 2 কামরার বাড়ি। আমার মেজাজ খুবই খারাপ। রাত 1:30টা পর্যন্ত বসে থাকতে হবে সময়নিষ্ঠ তক্ষকের ডাক শোনার জন্য। কত রকম যন্ত্রণা যে আছে পৃথিবীতে। ভদ্রলোক আমাকে ঘরে বসিয়ে অতি ব্যস্ততার সঙ্গে ভেতরে চলে গেলেন। বসার ঘরটি সুন্দর করে সাজানো, মহিলার হাতের সযত্ন স্পর্শ আছে। ভদ্রলোক বিবাহিত জানতাম না, এ নিয়ে তার সঙ্গে কখনো কথা হয়নি। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী এসে ঘরে ঢুকলেন। অল্প বয়সী তরুণী এবং অসম্ভব রূপসী। আমি প্রায় হকচকিয়ে গেলাম। আমার স্ত্রী লীনা। আর লীনা, উনি হুমায়ুন আহমেদ। এর কথা তো তোমাকে বলেছি। উনি লেখেন টেখেন, ছাপাও হয়। লীনা হাসি মুখে বলল, জি, আপনার কথা প্রায়ই বলে। লীনা চলে গেল ভেতরে। ভদ্রলোক নিচু গলায় বললেন, লীনার গল্প উপন্যাস লেখার শখ আছে। কয়েকদিন আগে সাপ নিয়ে ও একটা গল্প লিখেছে। মারাত্মক গল্প ভাই। আপনাকে পড়ে শোনাতে বলবো। আমি বললে পড়বে না। আপনিও কাইন্ডলি একটু বলবেন, রিকোয়েস্ট করবেন। আমি বললাম, গুণী মহিলা তো। ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তা ভাই, কথাটা অস্বীকার করব না। গানও জানি, নজরুল গীতি ভালো গান। বাড়িতে টিচার রেখে শিখেছে। তাই নাকি? জি, শোনাবে আপনাকে। একটু প্রেশার দিতে হয়, এই আর কি। আপনি একটু রিকোয়েস্ট করলেই শোনাবে। কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবেন। ঠিক আছে, করব। চা এসে পড়ল। চায়ের সঙ্গে বড়া জাতীয় জিনিস, বেশ খেতে। আমি বললাম, কিসের বড়া এগুলো? ডালের নাকি? ভদ্রলোক উচ্চস্বরে হাসলেন। না রে ভাই, ফুলের বড়া। কত রকম অদ্ভুত রান্না যে লীনা জানে। মাঝে মাঝে এত সারপ্রাইজড হই। খেতে কেমন হয়েছে বলেন? চমৎকার না? ভালো, বেশ ভালো। আরেকদিন আসবেন, চাইনিজ স্যুপ খাওয়াবো। চিকেন কর্ন স্যুপ। চাইনিজ রেস্তোরাঁর চেয়ে যদি ভালো না হয় তাহলে কান কেটে ফেলব। থাই স্যুপও যান। আমি মেয়েটার লেখা একটা ছোট গল্প শুনলাম, 2টি কবিতা শুনলাম, 3টি নজরুল গীতি শুনলাম। ভদ্রলোক মুগ্ধভঙ্গিতে তাকিয়ে রইলেন। বারবার বললেন, ইস, শামসুল আলম সাহেব আসলেন না। দারুণ মিস করলেন। কি বলেন ভাই? রাত 11টার দিকে বললাম, তাহলে আজ উঠি। তক্ষকের ডাক শুনবেন না? আরেকদিন শুনব। আচ্ছা, ঠিক আছে। ভুলবেন না যেন ভাই, আসতেই হবে। ভদ্রলোক আমাকে এগিয়ে দিতে এলেন। রাস্তায় নেমেই বললেন, আমার স্ত্রীকে কেমন দেখলেন ভাই? খুব গুণী মহিলা। ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ধরা গলায় বললেন, বাদরের গলায় মুক্তার বালা, ঠিক না ভাই? আমি কিছু বললাম না। ভদ্রলোক কাপা গলায় বললেন, গরিব মানুষ, স্ত্রীর জন্য কিছুই করতে পারি না। কিন্তু এইসব নিয়ে লীনা মোটেই মাথা ঘামায় না। বড় ফ্যামিলির মেয়ে তো, ওদের চালচলনই অন্যরকম। আমরা খুব সুখী। আমি রিকশায় উঠতে উঠতে বললাম, খুব ভাগ্যবান আপনি। ভদ্রলোক আমার হাত চেপে ধরলেন, যেন আবেগে কেঁদে ফেলবেন। ভাই, আরেকদিন কিন্তু আসতে হবে। তক্ষকের ডাক শুনতে হবে। আসবেন তো প্লিজ? লোকজন এলে লীনা খুব খুশি হয়। তক্ষকের ডাকের মতো কত রহস্যময় ব্যাপারই আছে এই পৃথিবীতে।